তো এখন যে বিএনপিকে আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী বিএনপি, সেই বিএনপির যে নেতাকর্মী দেখছি বেহাল অবস্থা। কেন বেহাল অবস্থা? প্রথমত তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, অপরাধে লিপ্ত হয়েছে, সীমাহীন চাঁদাবাজি, অপরাধ, দখল, দূষণ এইসবে লিপ্ত হয়েছে তারা নেতাকর্মীরা। আর নেতৃস্থানীয় যে নলেজ, যারা নেতৃস্থানীয় আছেন তাদের নলেজ দেখলে আমরা খুব অবাক হই। আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আজ 1 সেপ্টেম্বর বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আজকের দিনে 1978 সনে এই দলটি জন্ম লাভ করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তো 1975 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ তাদের জাতিসত্তাগত পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে, ডিসওরিয়েন্টেড ছিল এই জাতি। আসলে 75 পরবর্তী সময়ের কথা বলছি। তো সেই সময়ে রাজনৈতিক শূন্যতা বলা যায় তৈরি হয়, আত্মপরিচয়ের সন্ধানে থাকি আমরা। আর তখনই কিন্তু 75 পরবর্তী সময়টিতে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ কনসেপ্টটি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়। এর আগ পর্যন্ত আমরা বাঙালি জাতীয়তাবাদ ব্যবহার করেছি, বিতর্ক ছিল বিষয়টি নিয়ে, বাট ওইটি ছিল আমাদের জাতীয় পরিচয়, জাতীয়তাবাদের পরিচয়, ন্যাশনালিটির পরিচয় আমাদের। এই দেশে যদিও বাংলা ভাষাভাষী লোক ছাড়াও অন্য ভাষায় কথা বলেন এমন লোকও আছেন, তারা সংখ্যায় যত কমই হন না কেন তারা এই দেশেরই নাগরিক। তাই আমরা যখন আমাদের জাতীয়তা বাঙালি বলতাম, বাঙালি জাতীয়তাবাদ, তখন কিন্তু তাদেরকে আমরা গণ্য করতাম না। বাংলা ভাষাভাষী না যারা বাংলায় কথা বলেন না, তারা কিন্তু এই পরিচয়ে অন্তর্ভুক্ত ছিল না, থাকবার কোনো কারণও নেই, কারণ তারা বাংলায় কথা বলেন না। কেউ হয়তো বলতে পারেন তারা তো সংখ্যায় অনেক কম। না, যতই কম হোক এই দেশেরই লোক তারা, এই আলো হাওয়ায় তারা বেড়ে উঠেছে, এখানকারই মানুষ তারা, বংশ পরম্পরায় যুগ যুগ ধরে। তো তাদেরকে বাদ দিয়েই কিন্তু আমরা গণ্য করতাম, বা এই হিসেবটি আমরা করতাম যে বাঙালি জাতীয়তাবাদ। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই অন্তর্ভুক্তিমূলক কনসেপ্টটি নিয়ে আসেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। অন্তর্ভুক্তিমূলক শব্দটি আমরা আজকাল খুব শুনছি, ইংরেজিতে শব্দটিকে আমরা বলি ইনক্লুসিভ। তো এই অন্তর্ভুক্তিমূলক কনসেপ্ট জিয়াউর রহমানের হাত ধরে আসে। তো পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষণজন্মা একজন রাজনীতিবিদ বা রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে, কারণ তিনি খুব বেশি সময় ক্ষমতায় থাকতে পারেননি। তার অকাল মৃত্যু হয়, তিনি শহীদ হন 30 মে 1981। তো তারপর যা হয়েছে, বিএনপি নেতৃত্ব বদল হয়েছে। বিএনপিতে জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এবং তিনি 2 বার অন্তত প্রধানমন্ত্রী হিসেবে তার টার্ম পূরণ করেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। তো একবারের হিসেবটি একটু বিতর্কিত, কারণ 2006 প্রথমবারে যখন বিএনপি ক্ষমতায় ছিল খালেদা জিয়ার নেতৃত্বে, সেটি ছিল 91 থেকে 96। আর 96-তে যে নির্বাচনটি হয়েছিল 15 ফেব্রুয়ারি, সেটি একটি বিতর্কিত নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে যে সংসদটি গঠিত হয়েছিল বিএনপির, সেটি টিকতে পেরেছিল মাত্র 45 দিন। আর একই বছরে 12 জুন আরেকটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি আর ক্ষমতায় আসতে পারেনি, এসেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে। তো প্রথমবারে বাংলাদেশের মানুষ ভেবেছিল যে, মানুষ বিরক্ত হয়েছিল বিএনপির শাসনে, মানুষ সন্তুষ্ট হতে পারেনি।
যদিও কিছু ভালো কাজ খালেদা জিয়ার আমলে হয়েছিল, যেমন বাজার অর্থনীতি প্রবর্তন করা, ভ্যাট চালু করা, যাতে আমাদের অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজের রাজস্ব বৃদ্ধি পেয়েছিল, এইসব কাজগুলো হয়েছিল। মেয়েদের স্কুলে যাওয়া, কাজের অর্থের বিনিময়ে শিক্ষা বা খাবারের বিনিময়ে শিক্ষা, এরকম একটি প্রকল্প চালু করা হয়। তো মেয়েদের স্কুলে যাওয়াটা বাড়ে সংখ্যায়, গ্রামে গঞ্জে মেয়েরা, বিপুল সংখ্যক মেয়েরা স্কুলে যেতে শুরু করে। তো এরকম কিছু কাজ খালেদা জিয়ার আমলে হয়েছিল। বাট দুর্নীতি, স্বজনপ্রীতি, এইসব অভিযোগ উঠেছিল ব্যাপকভাবে, ফলে মানুষ সন্তুষ্ট হতে পারেনি। তাই মানুষ প্রয়োজন মনে করেছে যে সরকার পাল্টাতে হবে। সরকার পাল্টানো হয়েছে। আমাদের এরকমই গেছে। আসলে আমরা একটা রোলার কোস্টারে ছিলাম বরাবরই। তো আমরা ভেবেছিলাম খালেদা জিয়ার সরকার ভালো না, দেখি হাসিনা কি করে। তো হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 96-তে। আওয়ামী লীগ আবার ক্ষমতা থাকে পুরো 5 বছর। 2001-এ আমরা আওয়ামী লীগকে সহ্য করতে চাইনি বা পারিনি। আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী শাসন খালেদা জিয়ার প্রথম টার্মের শাসনের চাইতেও খারাপ, ভয়াবহ, তাই একে বদলাতে হবে। তা আমরা আবার আশায় বুক বেঁধে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসি 2001-এর নির্বাচনে। বিএনপি আবার ক্ষমতায় থাকে পুরো এক টার্ম, 5 বছর। তা আমরা আবার বিরক্ত হই, আমরা সন্তুষ্ট হতে পারিনি তাদের শাসনে। তো সেই জন্য বলছিলাম যে বিএনপি অন্তত 2 টার্ম, 91 থেকে 96 এবং 96 থেকে 2001 থেকে 2006, এই 2 টার্ম অন্তত পুরোপুরি তারা ক্ষমতায় ছিল। আর 45 দিনের যে সংসদ, সেটিকে কাউন্ট করছি না, তাই 3বারের প্রধানমন্ত্রী বলা যাচ্ছে না, আমি বলছি না অন্তত। তো যাই হোক, তারপর থেকে আমরা জানি এই দেশে 1/11 হলো। 1/11-এর পর একটি মিলিটারি ব্যাকড একটি সরকার, মিলিটারি সমর্থিত একটি সরকার ক্ষমতায় থাকে। ফখরুদ্দিন মনিরুদ্দিনের সরকারের কথা বলছি। তারপরে আবার নানাভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। আর ফিরে আসলে পরে পুরো 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকে, বিএনপি ক্ষমতার বাইরে থাকে। তো দল হিসেবে বিএনপির অভিজ্ঞতাগুলো হলো ক্ষমতায় থাকার অভিজ্ঞতা অন্তত 2 টার্মের, এবং ক্ষমতায় না থাকবার অভিজ্ঞতা 15-16 বছরের। তো তাদের দুটো পর্যায়ে আমরা দেখেছি ক্ষমতায় থাকতে তারা কেমন শাসন করেছে, শাসন করবার যোগ্যতা, শাসন করবার দক্ষতা, শাসন করবার সুশাসন দেবার মানসিকতা, সব আমরা দেখেছি। আর ক্ষমতায় যখন তারা ছিলেন না পুরো 16 বছর আওয়ামী আমলে, সেই সময়টা তারা কিভাবে নির্যাতিত হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। লক্ষ লক্ষ মামলা হয়েছিল, হাসিনার সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। নেতৃস্থানীয়রা বাসায় ঘুমাতে পারেননি, পালিয়ে বেরিয়েছেন, কারো জেলখানায় কেটেছে বছরের পর বছর। তো এই বিষয়টি আমরা দেখেছি, তারা কিভাবে নির্যাতিত হয়েছিলেন। তো এখন বিএনপির মূল্যায়ন হালকাভাবে যদি একটু করতে হয়, যার কথা বলছিলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে বিএনপির শুরু, বিএনপির জন্ম, তার বিএনপি আর পরবর্তীতে খালেদা যে বিএনপি, এই দুটো কি এক ছিল? না, কখনোই না। জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে দেশের অবস্থা অন্যরকম হতো, দেশকে তিনি অন্য উচ্চতায় নিয়ে যেতেন বলে আমরা বিশ্বাস করি। দল হিসেবে বিএনপিরও আরও অনেক বিকাশ ঘটতে পারত, যেটি ঘটেনি। পরবর্তীতে সংকুচিত হয়েছিল বিএনপির বিকাশ। জিয়াউর রহমান একটি ব্যালেন্সড পররাষ্ট্রনীতি নিয়েছিলেন, নানামুখী সংস্কার কার্যক্রম গ্রহণ করেছিলেন, যে সংস্কারগুলো আসলে আমাদের দরকার ছিল প্রতিটি অঙ্গনে। সামরিক অঙ্গনের সংস্কারে হাত দিয়েছিলেন, পুলিশের সংস্কারের হাত দিয়েছিলেন, প্রশাসনের সংস্কারের হাত দিয়েছিলেন, স্থানীয় সরকারের সংস্কারের হাত দিয়েছিলেন। কৃষি এবং অন্যান্য উন্নয়নের কথা তো বলে লাভ নেই। তিনি ওতপ্রোতভাবে সেই বিষয়গুলোর সঙ্গে জড়িত হয়েছিলেন। দেশের উন্নয়নে যত রকমের সংস্কার দরকার আছে শুরু হয়েছিল দারুণভাবে, এবং সেগুলো চলতো যদি তার জীবন অবসান না ঘটত। তো সব কিছু ছাপিয়ে আজকে আমি যেই কারণে এই এপিসোডটি আসলে করছি, আমার কাছে যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে জিয়াউর রহমানের গৃহীত কর্মসূচির মধ্যে, তিনি নেতা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি একটি ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন এবং সেখানে নেতাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন, এবং পরীক্ষাও নিয়েছিলেন নেতাদের নলেজ যাচাই করবার জন্য, রাজনীতি এবং শাসন ব্যবস্থা এইসব বিষয়ে তাদের ধারণা কেমন। এবং অবাক কাণ্ড, হাই প্রোফাইল নেতারা মেজারেবলি পারফর্ম করেছিলেন সেই পরীক্ষায়, তারা খুব খারাপ করেছিলেন। জিয়াউর রহমান তাতে করে আপসেট হয়েছিলেন। তিনি বেঁচে থাকলে এই প্রশিক্ষণ কার্যক্রম চলত,
এটি তার দূরদর্শিতার অন্যতম একটি দিক আমি মনে করি। তিনি মনে করেছিলেন যে তার ইমেজের কারণে জিয়াউর রহমানকে ভালোবাসি এই কথাই একটি আধুনিক রাজনৈতিক দলের জন্য যথেষ্ট না। নেতাকর্মীরা জিয়াউর রহমানকে ভালোবাসি বলে বিএনপি করি, তিনি এটি চাননি। শুধুই আনকন্ডিশনাল লয়্যালটি নেতাকর্মীদের যোগ্যতা তিনি মনে করেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে একটি আধুনিক রাষ্ট্রে নেতাকর্মীদের প্রশিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে, কনসাস হতে হবে, ওয়েল ইনফর্মড হতে হবে। তাই তিনি এরকম নেতাকর্মী চেয়েছিলেন। তাই তিনি প্রশিক্ষণ কেন্দ্র খুলে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে সেটি কি টিকে থেকেছে? সেভাবে থাকেনি বলাই ভালো আসলে। কারণ খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি ছিল, সেই বিএনপি এডুকেটেড কর্মী থাকবে, এডুকেটেড নেতা থাকবে, এই বিষয়ে ফোকাস করতে পারেনি। তাই সেটি আর এগোয়নি আসলে। তো এখন যে বিএনপিকে আমরা দেখছি, 5 আগস্ট পরবর্তী বিএনপি, সেই বিএনপির যে নেতাকর্মী দেখছি বেহাল অবস্থা। কেন বেহাল অবস্থা? প্রথমত তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, অপরাধে লিপ্ত হয়েছে, সীমাহীন চাঁদাবাজি, অপরাধ, দখল, দূষণ এসবে লিপ্ত হয়েছে তারা নেতাকর্মীরা। আর নেতৃস্থানীয় যে নলেজ, যারা নেতৃস্থানীয় আছেন তাদের নলেজ দেখলে আমরা খুব অবাক হই। তারা কোনো খোঁজ খবরই রাখেন না। সিনিয়র নেতাদের কথা বলছি, পৃথিবীতে কোথায় কি হয় তাদের কোনো ধারণা নেই। তাদের কথাবার্তা সে কথা প্রমাণ করে না, তাদের বিহেভিয়ার সে কথা প্রমাণ করে না। তারা কিচ্ছু জানেন না কোথায় কি হয়। যেমন ইদানিং পিআর নিয়ে কথা হচ্ছে, সংস্কার কর্মসূচির মধ্যে পিআর আছে। তো নেতৃস্থানীয়রা এই কথা বারবার বলেই যাচ্ছেন যে পিআর কি আমরা জানি না, আসলে তারা জানেন না। তাহলে কর্মীরা কি করে জানবে? বিএনপি নেতাদের কারো পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা যেটিকে আমরা বলছি, সেই বিষয়ে বেশিরভাগ বিএনপি নেতার কোনো ধারণা নেই। তাই তাদের যে ধারণা নেই সেই কথাটি কিন্তু তারা জনগণের উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন। তারা বলছেন এই দেশের জনগণ জানে না পিআর কি খায় না গায়ে মাখে তারা জানে না। সত্যি কথা, বিএনপির নেতাদের জানবার কোনো কারণই নেই। সিনিয়ররা তো জানেই না। জুনিয়রদের অবস্থা তো সবচাইতে বেশি খারাপ, লেখাপড়ায় দুর্বল, গুন্ডামি করে তাদের রাজনীতিতে হাতে খড়ি, অঞ্চল ভিত্তিক প্রভুত্ব অর্জন, আধিপত্য অর্জন, দখল, দূষণ, ভীতি প্রদর্শন, এটি তাদের রাজনীতির চূড়ান্ত বিষয়, তাদের রাজনীতির মূল কথা। লেখাপড়ার তো ধারে কাছে কেউ নেই, ইয়াং জেনারেশনের কেউ ধারে কাছে নেই লেখাপড়া। ছাত্র দল বলি, যুব দল বলি, কেউ লেখাপড়া করে না, করেই না লেখাপড়া। সো সিনিয়ররাও জানে না এই দেশে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, রাজনীতির হালচাল, আধুনিক বিশ্ব কীভাবে চলছে। জুনিয়ররাও জানেন না। সিনিয়ররা তাদের মধ্যে কেউ কেউ লেখাপড়া জানা, কেউ কেউ উকিল, আরও নানাবিধ পরিচয় তাদের আছে। একসময় হয়তো লেখাপড়া করেছিলেন, পরবর্তীতে অর্থ উপার্জন, ব্যবসা বাণিজ্য এসব কারণে তারা সেগুলো ভুলে গিয়েছেন। তারা লেখাপড়া এখন করেন না, তারা আপডেটেড না। আর জুনিয়ররা লেখাপড়া করেইনি, করবার কোনো কারণও নেই। অবশ্য শুধু বিএনপি না, কোন দলের লোকেরা লেখাপড়া করে? এখনও যারা বাম দল, যাদের অস্তিত্ব বিলীন প্রায়, তাদের মধ্যে কিছুটা লেখাপড়ার চর্চা এখনো আছে। জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে লেখাপড়ার চর্চা আছে। এটি দলীয় হিসেবে তাদের আদর্শ কিংবা তাদের সার্বিক কর্মকাণ্ডের অংশ লেখাপড়া করা, খোঁজখবর রাখা। আর বাকি যে দলগুলো, বিএনপি এবং আওয়ামী লীগ, এদের নেতাকর্মীদের কোনো লেখাপড়া নেই, থাকে না। যেই কারণে আমরা দেখি যে তাদের ব্যাপার কথাবার্তা কি বলছে, কাকে বলছে, কেন বলছে, কিচ্ছু বুঝছে না, না বুঝি কথা বলছে। তাই পিআর নিয়ে তারা কথা বলছে, তারা জানে না। সংস্কার নিয়ে কথা উঠলে তারা সংস্কার চাই না, সংস্কার দিয়ে কি হবে। তারা ওই জিয়াউর রহমানের 19 দফা নিয়ে আসছেন। ভালো, জিয়াউর রহমান 19 দফা চালু করেছিলেন, সেটিও তার, আমি মনে করি তার ফোর্টসাইটেডনেস বা দূরদর্শিতার পরিচয়। 19 দফা বাস্তবায়ন করার চেষ্টাও হয়েছিল। পরবর্তীতে তারেক রহমান 31 দফা বানিয়েছেন। তো সংস্কারের কথা উঠলেই বিএনপি নেতাকর্মীরা 31 দফার কথা বলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, একজন নেতাকর্মীও 19 দফা কী ছিল এবং তারেক রহমানের 31 দফা কি তারা জানেন না। তারা বড় বড় কথা বলছেন। আমির খসরু, আমি এখনও দেখলাম আঙুল উঁচিয়ে এরকম বলছেন যে আমার মহান নেতা 31 দফা। আমি গ্যারান্টি দিব আমির খসরু মাহমুদ চৌধুরীও জানেন না 31 দফা কি, কারণ তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন। চিটাগংয়ে খুলশি এলাকায় রাতের বেলা পাহাড় কেটে কীভাবে আবাসিক প্রকল্প বানানো যায়, ফ্ল্যাট বানানো যায়, প্লট বিক্রি করা যায়, এসব কাজে তিনি ব্যস্ত ছিলেন অনেক বছর। আওয়ামী আমলেও তিনি এমন কাজ করতে পেরেছেন আওয়ামীদের সঙ্গে যোগ সাদস্যে। তো যারা এইসব কাজে ব্যস্ত থাকে তাদের খোঁজখবর রাখবার কথা না। দুনিয়ায় কি হয়, রাজনীতি কোনভাবে চলে, রাজনীতির সংজ্ঞা, এইসব তাদের জানবার কথা না। সরকার ব্যবস্থা
আধুনিক একটি রাষ্ট্রের খোঁজখবর রাখবার কথা না। তা আমির খসরু মাহমুদও বারবার বলছেন 31 দফা আমাদের মহান নেতা বলেছেন। আই গ্যারান্টি, আই বেট, তাকে জিজ্ঞেস করলে 31 দফা তিনি বলতে পারবেন না। 19 দফার কথা যারা বলেন তারাও বলতে পারবেন না 19 দফা কি। আমি নিজেও দেখেছি একসময় যাচাই করে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ছাত্র দলের ছেলেমেয়েরা যখন আমার কাছে এসেছিল, আমাকে অ্যাপ্রোচ করেছিল যে 19 দফা, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি জানেন 19 দফা কি। আমি চ্যালেঞ্জ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রকে, ছাত্র দলের নেতৃবৃন্দকে। তারা জানতো না, তারা লজ্জা পেয়েছে, তারা বুঝতেই পারেনি কেউ তাদেরকে এভাবে আক্রমণ করতে পারে। তারা জানতোই না 19 দফা কি। আমি রাজি হইনি তাদের ছাত্র দলে যোগ দিতে পারে। আমি জানতাম 19 দফা কি, আমি পড়েছিলাম জানবার জন্য, জাস্ট আউট অফ কিউরিয়াসিটি যে কী বলছে তারা আসলে। আর যারা আমাকে সেটি গেলাবার চেষ্টা করছিল তারা জানতো না। তাই মূল কথায় ফিরে আসি। এখনকার বিএনপি তারা ক্ষমতা আসবে করছে, আশা করছে, ভালো আসতেই পারে, আমার কোনো আপত্তি নেই তারা ক্ষমতায় আসলে। বাট তাদেরও কি বেহাল দশা হবে আগের মতো? না, আমি চাই না তাদের বেহাল দশা হোক। তাই আমি তারেক রহমানকে বলবো, এই মুহূর্তে বিএনপির এবং তারেক রহমানের সবচাইতে বড় যে কাজটি হবে, এই অর্ধশিক্ষিত, অশিক্ষিত, চাঁদাবাজ এই নেতাকর্মীদের লেখাপড়ার ব্যবস্থা করা প্রধান কাজ হবে এটি। আর কোনো কিছু অতটা প্রধান হবে না আমি মনে করি, অতটা গুরুত্বপূর্ণ হবে না। কারণ তারা যদি লেখাপড়া শিখেন তারা ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবেন, বেফাস কথা বলবেন না অন্তত। তাই প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমানের সেই ট্রেনিং ইনস্টিটিউট আবার রিভাইভ করতে হবে, এটিকে পুনরুজ্জীবিত করতে হবে। করে নেতাকর্মীদের বাধ্যতামূলকভাবে ট্রেনিং সেশনের ব্যবস্থা করতে হবে। তাদের পরীক্ষা নিতে হবে ঘন ঘন, কোনো প্রমোশনের আগে, কোনো পদায়নের আগে তাদের পরীক্ষা নিতে হবে। পরীক্ষায় ভালো করলে তারা প্রমোশন পাবে, পরবর্তী পদে যেতে পারবে, ক্ষমতায় আসতে পারবে, কোনো পদ তাদেরকে দেওয়া হবে। বাট এই ট্রেনিংয়ের ব্যবস্থাটি করতে হবে, এটি অতি প্রয়োজনীয় একটি কাজ। বিএনপি যদি সত্যিকার অর্থেই টিকে থাকতে চায়, না হলে এই নেতাকর্মী কাউকে লাগবে না, কোনো বিরোধী দলের আন্দোলন লাগবে না, কিচ্ছু লাগবে না। যেই নেতাকর্মী এখন বিএনপির আছে তাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটির নেতাকর্মী নিয়ে বিএনপি যদি ক্ষমতা আসতেও পারে, 2-1 বছরের মধ্যে বিএনপি আবার ডাউন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্য কাউকে লাগবে না, অন্য কোনো দলের দরকার হবে না, বিরোধী দলের দরকার হবে না, ষড়যন্ত্রকারীর দরকার হবে না। অযোগ্য নেতাকর্মী যথেষ্ট হবে বিএনপিকে ডোবাবার জন্য, দল হিসাবে শেষ করে দেওয়ার জন্য। তাই বিএনপি যদি আমার এই টিপসটি আমলে নেয়, লেখাপড়ার ব্যবস্থা করে নেতাকর্মীর জন্য জামায়াত ইসলামের মতো, তাহলে দল হিসাবে বিএনপি টিকে থাকবে। কারণ এডুকেটেড নেতাকর্মী অন্তত দলকে সর্বনাশের হাত থেকে রক্ষা করবে, সর্বনাশের পর্যায়ে নিয়ে যাবে না, আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ তারেক রহমানের। তারেক রহমান এখনো দেশে আসেননি, বাট আসবেন, এবং হয়তো নির্বাচন হয়ে গেলে ঠিকঠাক মতো, এবং বিএনপি যদি, যেটি তারেক রহমান সবসময় বলেন, যদি জনগণ আমাদের নির্বাচিত করেন, হ্যাঁ যদি করেন এবং তারা যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে প্রধান কাজ হবে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের প্রতি আহ্বান জানাবো, তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, দল হিসাবে বিএনপির প্রতি আহ্বান জানাবো, তাদের নেতাকর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সবাইকে।